গত সপ্তাহে কানাডায় দুজন পুলিশ কর্মকর্তা খুন হয়েছেন। দুজন পুলিশ কর্মকর্তাই খুন হয়েছেন ডিউটিতে থাকা অবস্থায়, অর্থাৎ তারা পুলিশ হিসাবে তাদের দায়িত্ব পালন করছিলেন, সেই সময় তাদেরকে হত্যা করা হয়েছে, তারা খুন হয়েছেন। এবং দুটি ঘটনা ঘটেছে দুদিনের ব্যবধানে, 9 জুন এবং 11 জুন। দর্শক, আপনাদের মনে হতে পারে সারা বিশ্বে এখন ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপের এক ধরনের উন্মাদনা চলছে। কানাডাতেও ওয়ার্ল্ড কাপ নিয়েই সর্বত্র আলাপ আলোচনা। ঠিক এই সময়ে আমি পুলিশ হত্যা, খুন খারাপি এইসব নিয়ে কেন ভিডিও করছি, কেন আলোচনা করছি? আমি জানি যে ওয়ার্ল্ড কাপ নিয়ে, বিশেষ করে কানাডার ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবার মতো অনেক পয়েন্টই আছে। কানাডার ইতিহাসে প্রথমবারের মতো বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ড্র করে এই প্রথমবারের মতো কানাডার ইতিহাসে ওয়ার্ল্ড কাপে তারা পয়েন্ট অর্জন করেছে। এটা একটা হিস্ট্রি, সেটি নিয়ে হয়তো আলোচনা হতে পারত। কিংবা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কানাডাতে যে ওয়ার্ল্ড কাপের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে খোদ কানাডা খেলছে, সেই খেলা রেখে তিনি তার গার্লফ্রেন্ড কেটি পেরির সঙ্গে লস অ্যাঞ্জেলসে আমেরিকান খেলা দেখেছেন। এটি নিয়ে নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা চলছে। তুমুল সমালোচনার মুখে পড়েছেন জাস্টিন ট্রুডো, একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি তার নিজের দেশের নিজের খেলা রেখে তিনি তার গার্লফ্রেন্ডের দেশের খেলা দেখতে তার গার্লফ্রেন্ডের দেশের স্টেডিয়ামে গিয়ে বসে আছেন। সমালোচনা করার মতো বিষয়, আলোচনা করার মতো বিষয়। কিন্তু দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করেছি বা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি আসলে তার চাইতেও গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেই জন্যই আমি সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আমি এই ভিডিওটি রেকর্ড করছি এখন 13 জুন, শনিবার রাতের বেলা। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন ততক্ষণে হয়তো বা 14 জুন হয়ে যাবে। আমি কানাডার হিসেবেই বলছি। দর্শক, আমি আলোচনাটা শুরু করেছি, আমি বলেছি যে আমি গত সপ্তাহে কানাডার যে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন সেই বিষয়টি নিয়ে একটু আলাপ করতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে আমাদের জন্য, অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই আলোচনাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগেরও বটে। 9 জন একজন পুলিশ কর্মকর্তা খুন হয়েছেন। তিনি আসলে একটি গাড়িকে থামাতে চেষ্টা করেছিলেন এবং সেই গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে, পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আর 11 জুন যে ঘটনাটি ঘটেছে সেটি শুধু কানাডায় নয়, প্রায় আরও কানাডার বাইরেও সেটি ব্যাপক মনোযোগ পেয়েছে এবং ব্যাপক আলোচনা তৈরি করেছে, অনেক উদ্বেগের তৈরি করেছে। তার কারণ হচ্ছে 11 জুন নর্থ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে পুলিশের একটি টিম একটি তল্লাশি চালাতে গিয়েছিল এবং সেই তদন্তটি তারা করছিল। আপনাদের মনে থাকবার কথা, গত মার্চ মাসে টরন্টোতে ইউএস কনসুলেট অফিসে গুলির ঘটনা ঘটেছিল ভোর রাতের দিকে। মার্চ মাসের পর থেকে পুলিশ সেটি নিয়ে তদন্ত করে যাচ্ছে এবং সেই তদন্তের অংশ হিসেবেই নর্থ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে তারা তল্লাশি চালিয়েছিল। এবং তারা যখন একটি অ্যাপার্টমেন্টের একটি বাসার দিকে অ্যাপ্রোচ করছিল, তখন সেই বাসা থেকে পুলিশ অফিসারকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করা হয় এবং সেই গুলিতে পুলিশ অফিসার মারা যান। পুলিশের পাল্টা গুলিতে সেই অ্যাপার্টমেন্টে থাকা এক তরুণ নিহত হয়েছে। সেই তরুণ এখন হাসপাতালে সংজ্ঞাহীন আছে। সংজ্ঞা ফিরে পাওয়ার পর তার বিরুদ্ধে হয়তো খুনের অভিযোগ আনা হবে, কিন্তু সংজ্ঞা ফিরে না পাওয়া পর্যন্ত আসলে তার বিরুদ্ধে অভিযোগ আনা যাচ্ছে না। পুলিশ তারপরে আরও একজনকে গ্রেপ্তার করছে, আরও কয়েকজনকে খুঁজছে। এই যে পরপর 2 দিন, 9 জুন এবং 11 জুন, দুটি ভিন্ন রকম ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই দুটি হত্যাকাণ্ড ক্ষেত্রেই যারা জড়িত বলে পুলিশের তদন্তে সামনে এসেছে তারা সবাই বয়সের তরুণ, 18 থেকে 19 বছর বয়সী। এই যে 18 থেকে 19 বছর বয়সী তরুণ পুলিশ হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে, এটি হচ্ছে উদ্বেগের বিষয়। এরপর এটি নিয়ে একদিকে পুলিশ যেমন তদন্ত করছে, মিডিয়াগুলো তাদের মতো করে ইনভেস্টিগেশন করে যাচ্ছে। এবং আজকেই আমি টরন্টো স্টারে এই নিয়ে বেশ পরপর 2টি রিপোর্ট আমি পড়লাম এবং সেই রিপোর্টটি পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কমিউনিটি, এই তথ্যগুলো আসলে আমাদের জানা দরকার। দর্শক, পুলিশ মনে করছে আমি 11 জুন ইউএস, মানে যে কনসুলেট অফিসে গুলির ঘটনাকে কেন্দ্র করে 11 জুন যেই তল্লাশি চলাকালে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটির কেই আলোচনায় প্রাধান্য দিতে চাই। কারণ পুলিশ বলছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকেরই বয়স
17, 18 থেকে 19। এবং পুলিশ এও বলছে যে তারা আসলে, পুলিশের ধারণা যে গান ফর হায়ার মানে ভাড়ায় খাটা, কি বলবো, মানে গুলি, যারা গুলি করে মানুষ মেরে ফেলে, এরকম একটি গ্রুপের তারা সদস্য। এবং এই গ্রুপের সদস্যগুলো হচ্ছে কারা? অধিকাংশই তরুণ, এমনকি তারও কম বয়সে 14 বছর থেকে 14 বছরের সদস্য আছে। অফিসিয়ালি যাদের ড্রাইভিং লাইসেন্স নাই এমন কিশোররাও এই মানে গান ফর হায়ার নামের এই গ্রুপগুলোতে তারা জড়িত হয়ে পড়েছে। এই গ্রুপগুলো কারা, কিভাবে কাজ করে, তার একটা বিবরণ আমরা টরন্টো স্টারের রিপোর্ট থেকে পাই। সেখানে উল্লেখ করা হচ্ছে যে কানাডাতে আসলে এখন এইরকম কম বয়সী ছেলে মেয়েদের সংঘবদ্ধ গ্রুপ গড়ে উঠেছে নানা জায়গায়, নানা শহরে। আজ থেকে 20 বছর আগে কানাডার মানে এই যে কি বলে মাফিয়া চক্র, কানাডাতে মাফিয়া চক্র যে নাই তা না, কিন্তু 10 বছর আগে, 15 বছর আগে বা 20 বছর আগে কানাডার মাফিয়া চক্রের যে প্যাটার্ন ছিল, টরন্টো স্টারের রিপোর্ট বলছে যে এখনকার মাফিয়াদের কিংবা সন্ত্রাসীদের সেই প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সেই সময়কার একেবারে একটা সংঘবদ্ধ বয়স্ক লোকগুলো, একটা প্রশিক্ষিত সন্ত্রাসী গ্রুপ, তারা কানাডার বিভিন্ন শহরে এই ধরনের সন্ত্রাসবাদ তারা নিয়ন্ত্রণ করত। এবং এমনও আছে যে ইটালিয়ান বংশোদ্ভূত একজন মাফিয়া সম্রাট, পুলিশ 20 বছর চেষ্টা করে তাকে ক্যানাডিয়ান মাটিতে তাকে গ্রেপ্তার করতে পারেনি। সে গ্রেপ্তার হয়েছিল আমেরিকাতে যাওয়ার পরে, সেখানে অন্য মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। আমরা জানি যে মন্ট্রিয়ালে, ব্রিটিশ কলাম্বিয়ায়, এমনকি আমাদের ব্রাম্পটন, মিসিসাগায় এখন ব্রাদার্স গ্রুপ বলে ইন্ডিয়া বেসড একটা সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। সেগুলো নিয়ে মেন স্ট্রিম পত্রপত্রিকায় নিউজও হয়েছে। কিন্তু এইসবের বাইরে সবচেয়ে উদ্বেগের যে এই যে গান ফর হায়ার যে গ্রুপটির কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে যাদেরকে বলি কিশোর গ্যাং, এই গ্রুপটা আসলে কিশোর গ্যাং, অর্থাৎ কানাডায় একটা কিশোর গ্যাং গড়ে উঠেছে। টরন্টোতেও একটা কিশোর গ্যাং গড়ে উঠেছে, যে কিশোর গ্যাংকে টাকা দিয়ে যদি বলা হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তুমি অমুক জায়গায় গুলি করে আসবা, অমুককে খুন করে আসবা, অমুককে, তারা ঠিক সেই কাজটি করে। এবং এর জন্য তারা চার্জ করে কত জানেন? আপনি অবাক হবেন। টরন্টো স্টারের রিপোর্ট তারা বলছে 1000 থেকে $1500 বিনিময়ে এই বাচ্চাগুলো জাস্ট হাতে বন্দুক নিয়ে গিয়ে যাদেরকে বলা হয় তাদেরকে গুলি করে আসে। এবং পুলিশের যে তদন্তে বেরিয়ে আসা যে তথ্য, সেই তথ্যে দেখা যায় যে ইউএস কনসুলেট অফিসে যারা গুলি করেছিল গত মার্চ মাসে সকালবেলা গিয়ে, এদের প্রায় সবাই বয়সে 14 থেকে 17, 18, 19 এই বয়সের মধ্যে, অর্থাৎ আমি বলতে পারি যারা কিশোর গ্যাং। এবং এদেরকে ঠিক এইভাবেই কেউ বা কারা হায়ার করে তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছিল। শুধু তাই না, আমরা যদি গত কয়েক মাসের কানাডার যেই সহিংস ঘটনাগুলো ঘটেছে সেদিকে তাকাই, তাহলে পুলিশের যেই তথ্য, সেই তথ্য অনুসারে সবচেয়ে আলোচিত সন্ত্রাসী ঘটনাগুলো ছিল টো ট্রাককে কেন্দ্র করে হাইওয়েতে, বিভিন্ন মহল্লায়, নানা জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে, খুনাখুনির ঘটনাও ঘটেছে। সেই টো ট্রাকগুলোর যেই মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেই সন্ত্রাসী ঘটনাগুলি ঘটেছে, প্রায় সবকটি ক্ষেত্রেই এই কিশোর গ্যাংদেরকে ব্যবহার করা হয়েছে বলে পুলিশের যে তথ্য টরন্টো স্টার উল্লেখ করেছে সেখানে পাওয়া যায়। এর বাইরে দর্শক, আরও একটি জিএফএল এনভায়রনমেন্টাল নামে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা কোম্পানি আছে। এই যে আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে একদিন রিসাইকেল, গার্বেজ বিন বা কম্পোস্টের বিন, যে কোম্পানিগুলো মানে যাদের লোক এসে, আগে তো সিটি কর্পোরেশন করতো, এখন একটি প্রাইভেট কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রাইভেট কোম্পানির এসে আমাদের নিয়ে যায়, সেইটি হচ্ছে এই জিএফএল এনভায়রনমেন্টাল এই কোম্পানিটি। এই কোম্পানিটিকে মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিংবা যে কোনো কারণেই হোক, বেশ কতগুলো গোলাগুলির ঘটনা ঘটেছে। জিএফএল এর এক্সিকিউটিভদের বাড়ির সামনে গিয়ে গুলি করা, তাদের বাড়ির জানালায় গুলি করে দিয়ে আসা, কিংবা তার বাইরে নানা জায়গায় গুলি করার এই ঘটনাগুলো ঘটেছে। এবং পুলিশের তদন্তে দেখা যাচ্ছে এই প্রত্যেকটি গোলাগুলির ঘটনায় ইনভলভ ছিল কারা? এই যে গান ফর হায়ার নামে যে কমিটি, যে গ্রুপটি এখন গড়ে উঠেছে কানাডায়, তারা কিশোর গ্যাং। দর্শক, সবচাইতে উদ্বেগের যে বিষয়, এরা কাজ করে কিভাবে?
একজন তদন্তকারী কর্মকর্তা, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যিনি একসময় পুলিশে কাজ করেছেন, পুলিশের এইসব বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেশন করেছেন, এখন তারপরে তিনি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসাবে তিনি কাজ করেছেন। তিনি তার নাম পরিচয় প্রকাশ করেননি, না করে টরন্টো স্টারকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে একটা সময় ছিল যে তারা মানে এই যে মাফিয়া গ্রুপগুলো তারা তাদের লোক মানে সরাসরি সন্ত্রাসে অংশগ্রহণ করত। এখন এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট করে এবং তারা হয়তো তাদের কাউকে দেখাও নাই। নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নানা রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এই মানে মাফিয়া গ্রুপগুলোর সঙ্গে বা যারা চায় তাদের সঙ্গে তাদের যোগাযোগ গড়ে ওঠে, সেখানেই তাদের দেন দরবার হয়। তো বাস নির্দিষ্ট উপায়ে তাদের হাতে টাকা ধরিয়ে দেওয়া হয়, তারা গিয়ে গুলি করে চলে আসে। এই জায়গাটা হচ্ছে উদ্বেগের দর্শক। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গান ফর হায়ার বলি, কিশোর গ্যাং বলি, মাফিয়া বলি, একটা সন্ত্রাসী চক্র গড়ে উঠেছে এবং সেখানে সব কিশোর গ্যাং আমার আপনার বাচ্চাদের বয়সী, তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। দর্শক, এটা আরো বড় উদ্বেগের কারণ। আমার বাচ্চাটা, আমার ছেলেটা, আমার মেয়েটা কাদের সঙ্গে মিশছে, কোথায় মিশছে, কোন সোসাইটিতে মিশছে, আমরা কতটা জানি কিংবা জানি না। কিন্তু তাদের চারপাশে যদি তাদের বন্ধুদের মধ্যেই যদি এই গ্যাংয়ের, এই গান ফর হায়ার এই গ্রুপের সদস্যরা থাকে, সেটি তাদের সেফটির জন্যও, তাদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য এটি বিপজ্জনক। এই বিষয়টি আমাদের মাথায় রাখা, বিবেচনা রাখা, আমাদের করণীয় কি সেটি নিয়ে হয়তো কথা হতে পারে। এক একজনের এক এক রকম ভাবনা থাকতে পারে। আমরা পুলিশের উপর, পুলিশকে, আমাদের জনপ্রতিনিধিদের উপর চাপ প্রয়োগ করতে পারি, তাদের কাছে আমাদের উদ্বেগের কথা জানাতে পারি। কিন্তু আমাদের এটা জেনে থাকা দরকার, আমাদের বিবেচনায় থাকা দরকার যে এরকম বাচ্চারা এখন টরন্টোতে, ব্রিটিশ কলাম্বিয়াতে বা কানাডার বিভিন্ন শহরে তারা এখন গ্যাং হয়ে উঠেছে এবং তারা জাস্ট $1,000-1,500 বিনিময়ে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে, ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে নানা জায়গায় সন্ত্রাস করে বেড়াচ্ছে, গুলি করে চলে আসছে। এবং যে দুজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন, একজন গাড়ি থামাতে গিয়ে সেই গাড়ির ধাক্কায়, আরেকজন তদন্ত করতে গিয়ে অপরাধীদের, ক্রিমিনালদের গুলিতে নিহত হয়েছেন। এই দুটি ক্ষেত্রেই যাদের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের বয়স 18 বছর কিংবা তার নিচে। দর্শক, বিশ্বকাপের এই মানে আপনার আনন্দ ঘন সময়ে, উন্মাদনার সময়ে এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্যে যেন আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবি, আমাদের মাথায় এই চিন্তাটা থাকে যে এই শহরে, আমার চারপাশে কিংবা আশেপাশে কিংবা একটু দূরে কিশোর গ্যাং, একটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে, যারা হয়তো বা আমার ছেলের বন্ধু, আমার মেয়ের বন্ধু কিংবা আমার ছেলে মেয়ের সঙ্গে তারা উঠা বসা করতে পারে এবং সেটি আমার বিবেচনায় থাকা দরকার, সতর্কতাও দরকার। ভালো থাকবেন সবাই।